স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকার মোড়ে বাটা শোরুমের রাতে আগুন লাগে। রোববার রাত 11:30টার পর আগুন লাগে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ৩.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আর বাটা শোরুমের ম্যানেজারের প্রাথমিকভাবে জানিয়েছেন শোরুমটিতে প্রায় ২.৫ কোটি টাকার মালামাল ছিল। আবারও আগুনে পুড়ল একাধিক মানুষের স্বপ্ন। এবারের আগুন মিরপুর ৬ প্রশিকার মোড়ে জুতার ব্র্যান্ড বাটা শোরুমে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 11:30টার পর কোনো এক সময়ে শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। শোরুম উপরে হচ্ছে পিৎজা স্টার নামে একটা রেস্টুরেন্ট আছে, আর তার উপরে হচ্ছে লাভা লাঞ্চ নামে আরেকটা রেস্টুরেন্ট আছে, পাশে হচ্ছে শর্মাডা মস্কো। আমরা যখন টের পাইছি তখন অনেক দূর পুড়ে গেছে, মনে করেন 11টার দিক এরকম হবে। আমার মনে হয় এর আগে তো কারেন্টের থেকে শর্ট লাগছিল, আর সেটার থেকে হইতে পারে, আমি তো সরি জানি না। রাত 11:55 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত 12:02। তারপর 3টি ইউনিট কাজে যোগ দেয়। পরে যোগ দেয় আরও 3 ইউনিট। চামড়া, রাবারের জুতা এবং আরও অনেক কাগজের কার্টুন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় 3 ঘন্টারও বেশি সময়। ঘটনাস্থলে আসেন ভবন মালিক ও বাটা শোরুমের ম্যানেজার। মানুষ এসে বলতেছে আপনাদের এখানে ধোঁয়া বেরোতেছে। তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে নিচে নামে আসি, সবাই এক কাপড়ে নেমে আসি। 2.5 কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল। তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। প্রায় 3.25 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। রাবার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস সৃষ্টি হয়। আগুনের সূত্রপাত এখনও আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা। মালিক কর্তৃপক্ষ এখনও বলে নাই যে কত টাকার মালামাল ছিল। তারা বলছিল যে ঈদের জন্য প্রস্তুতি হিসাবে অনেক টাকার মাল নিয়ে আসছে। শোরুমের আগুন নেভাতে এত সময় লাগায় আক্ষেপ জানায় উৎসুক জনতা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারের ভুল পরিকল্পনায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পুরান ঢাকার সূত্রাপুরের ঠিকাদার দ্রুত কাজ শেষ করার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। উল্টো এলাকাবাসীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। পুরান ঢাকার বেশিরভাগ সড়কই সরু এবং জরাজীর্ণ। সেই সড়কে আবার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে গিয়ে সুয়ারেজের লাইনের সঙ্গে মিলে যাওয়ায় পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। অভিযোগ উঠেছে প্রায় 2 কোটি টাকা বাজেট থাকলেও সরকারি কাজে এলাকাবাসীর কাছ থেকেও নেওয়া হয়েছে বাড়তি টাকা। তারপরও ঠিকমতো কাজ করেননি ঠিকাদার। 2000 নিছে, কেউ 2500 নিছে, কেউ 3000 নিছে, কাজ বুঝা, জায়গা বুঝা এরকম নিছে। না, ওরা কোনো ব্যবস্থা নেই পর্যন্ত। মেন লোক দেখি না। এসব ড্রেনে পড়ে অনেকেরই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। রাস্তা কাটায় সব স্লিপ করা পড়েছে, পড়া হাত ভাঙছে। ভাবি হয় উনি পড়ে গিয়ে বয়স্ক মানুষ 5টা সেলাই পড়ে গেছে, তো আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। সাধারণ বাসাবাড়ি থেকে সড়কের উচ্চতা বেশি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ছে ঘরে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে পরিকল্পনাহীন এমন কাজের কারণে পয়ঃবর্জ্য সহ নানা আবর্জনা রাস্তায় উপচে পড়ায় দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। এমনকি সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েও মিলছে না কোনো সুরাহা। কাজ করায় টাকা দেয় তাদেরকে, এই জন্য কিছুদিন ফালাতে হয়ে গেল, এই আমরা ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী জানান, ঠিকাদারের অর্থ আদায় অনৈতিক। অবশ্য এ বিষয়ে ড্রেনেজ ব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কারো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে রাত 1টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ হবে। সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। বিনিয়োগে আস্থা বাড়াতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ আয়োজন করতে যাচ্ছে। আজ শহীদ আসাদ দিবস। স্বৈরাচার আইয়ুব খানের পতনের দাবিতে
মিছিল করার সময় 1969 সালের 20 জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন আসাদ। গণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের 3 শহীদদের একজন নরসিংদীর শিবপুর উপজেলার আসাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের MA শেষ বর্ষের ছাত্র ছিলেন। 1969 সালের 4 জানুয়ারি ছাত্রদের 11 দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতারা যাতে প্রধান ভূমিকা রাখেন শহীদ আসাদ। 20 জানুয়ারি দুপুরে ছাত্রদের নিয়ে চাংখারপুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় বাধা দেয় পুলিশ। বাধা না মেনে স্বৈরাচার বিরোধী স্লোগান দিলে খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে মৃত্যু হয় আসাদের। বাংলাদেশের মুক্তি সংগ্রামে অবদানের জন্য 2018 সালে শহীদ আসাদ সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদক পান। মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে আজ সকাল 11টা থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেয় তারা। রবিবার রাত 10টায় মেডিকেলে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল ও মেডিকেল পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্স ল্যাব নীলক্ষেত ঘুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। কোনো মেধাবী শিক্ষার্থী কোনো ইউনিভার্সিটি মেডিকেলে বুয়েটে যেন অ্যাডমিশন দিতে গিয়ে কোটা প্রথার মাধ্যমে কোনো ধরনের বঞ্চিত না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ঢাকা মেডিকেলের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোটার বিরুদ্ধে শহীদ মিনারের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয় ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান কোটা থাকায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পায় অনেকে। স্বাধীনতার 50 বছর পরেও মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোন দিক থেকে তারা অনগ্রসর হয়। 40 মার্ক পেয়ে মেডিকেলে চান্স পাওয়া যায় আর 73 মার্ক পেয়েও মেডিকেলে চান্স হয় না। এর থেকে শেমফুল ইভেন্ট। বিক্ষোভকারীরা কোটা প্রথাকে জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি বলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দাবি না মানলে অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে যে শেমফুল রেজাল্ট আমরা দেখতে পেয়েছি, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দ্রুত বাতিল চাই। আর সেই পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে কোটার বিরুদ্ধে। কোন ধরনের প্রহসনের মধ্যে আছি আমরা? একই দাবিতে সোমবার দেশজুড়ে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করে তারা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। 29 বছরেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাঙ্ক্ষিত মানদণ্ডে পৌঁছাতে পারেনি। ক্রেতা দর্শনার্থীরা বলছেন গুণগত মান ঠিক না থাকা এবং হাতে গোনা কয়েকটি দেশের পণ্যের সীমাবদ্ধতা থেকেই গতানুগতিকভাবেই বছরের পর বছর একইভাবে আয়োজন করা হয়ে আসছে এই মেলার। তবে পরিবারের সাথে ভালো সময় কাটাতে বাণিজ্য মেলা একটি উদযাপনের জায়গা, তাই প্রতি বছরই নিয়মিত আসে বহু ক্রেতা। বাণিজ্য মেলা যেন মিলন মেলা বহু মানুষের কাছে। ঢাকার অদূরে পূর্বাচলে হওয়ায় পরিবার পরিজন নিয়ে একটি ভালো সময় কাটানোর পাশাপাশি কেনাকাটাও করতে পারছেন দর্শনার্থীরা। বাণিজ্য মেলার বয়স প্রায় 3 দশকের দ্বার প্রান্তে। মেলায় যেসব পণ্যের সমাহার এবং তার দামের তুলনায় গুণগত মান, তাতে কোনো পরিবর্তন দেখেন না ক্রেতা। এমনকি নেই কোনো নতুনত্ব। ক্রেতারা বলছেন আন্তর্জাতিক মানদণ্ডের অনেক পেছনে এখনো এই মেলা। ওই রকম নতুনত্বের কোনো কিছু এখনো চোখে পড়ে নাই। আর ইন্টারন্যাশনালি আরও বিভিন্ন দেশে ওয়ার্ল্ড ট্রেডগুলো হয়, ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এখন পর্যন্ত বহুত পিছাই আছে। দেখতে পাই না প্রতিবারের মতো এবারও এরকমই। গত বছর যা আসছিলাম এবারও তাই দেখতেছি, কিন্তু তুলনামূলকভাবে প্রাইসটা অনেক ওভার। এ বছরও ভারত, পাকিস্তান, থাইল্যান্ডের মতো হাতে গোনা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ বিদেশি পণ্যের প্যাভিলিয়নগুলো। তার অধিকাংশই দেশি উদ্যোক্তাদের দখলে। আমার কাছে ভালোই লাগে, ফ্যামিলি নিয়ে আসা মানে ভালোই আনন্দের ব্যাপার। মেলায় আসছি, নতুন নতুন সুন্দর সুন্দর সিটি গোল্ডের নেকলেস গুলা ভালো লাগছে। মেলায় পণ্যের দাম বেশি এমন অভিযোগ বরাবরের মতোই, যদিও তার ব্যাখ্যা দিচ্ছেন বিক্রেতারা। পণ্যগুলো ভালোই আছে, দাম মোটামুটি একটু বেশি। হ্যাঁ, এটা ডলারের জন্য আসলে এটা ইফেক্ট করে গেছে, প্লাস আমাদের ওয়েট চার্জ অনেক বেড়ে গেছে আসলে। তখন মানে 1500-1600 টাকা করেছিল, এখন 1800, 1900, 2200 টাকাও। বিক্রেতারা বলছেন শুক্র ও শনিবারেই বিক্রি সন্তোষজনক, তবে গত বছরের তুলনায় এবছর বেচাকেনা ভালো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
ইসরায়েলি কারাগার থেকে 90 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রশাসন। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। রামাল্লায় তাদেরকে ফিরিয়ে নিতে অপেক্ষায় রয়েছে স্বজনরা। এদের মধ্যে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম 69 নারী ও 21 জন কিশোর। রয়টার্স বলছে যারা মুক্তি পাবে তাদের বেশিরভাগই সম্প্রতি ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছেন। এরই মধ্যে সর্বপ্রথম মুক্তি পেয়েছেন পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLP এর নেতা খালিদা জারার। গত কয়েক মাস ইসরায়েলের নির্জন কারাবাসে বন্দী ছিলেন। এদিকে কেরাম শালোম সীমান্তে 600টি ত্রাণবাহীর মধ্যে প্রথম একটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর আগে রোববার গাজার আল সায়রা স্কোয়ারে বন্দীকৃত ইসরায়েলের 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ডিবিসি সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্তই। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।